ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের নিয়মিত আয়োজন 10 মিনিট শোয়ে স্বাগত। আমি তানভীর সোহেল আছি আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে আজকে আলোচনায় অংশ নিচ্ছেন ক্রীড়া সাংবাদিক রাজ শুভ নারায়ণ চৌধুরী। আপনারা জানেন যে আজ থেকে শুরু হচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপের সুপার 8 পর্ব। সুপার 8 পর্বে বাংলাদেশ কতটা সুপার সেটা নিয়ে আমাদের আজকের আলোচনা। শুভ, টি-20 ওয়ার্ল্ড কাপের সুপার 8 শুরু হচ্ছে, অর্থাৎ বাংলাদেশ নানা আলোচনা নানা সমালোচনার মধ্যে দিয়ে গেলেও 3টি ম্যাচ জিতেই কিন্তু তারা বেশ ভালোভাবেই সুপার 8-এ অংশ নিচ্ছে। তো এই দল আসলে সুপার 8-এ কতটা ভালো করবে বলে মনে হয় আপনার কাছে? প্রথমত বাংলাদেশ যখন বিশ্বকাপে যাচ্ছে, বিশ্বকাপের আগে বাংলাদেশের পারফরমেন্সের যেমন অবস্থা ছিল, তখন যদি কেউ বলতো যে বাংলাদেশ গ্রুপ পর্বে 4টার মধ্যে 3টা ম্যাচই জিতবে, একটাতে খুব ক্লোজ ফাইট হবে সাউথ আফ্রিকার মতো টিমের সাথে, শ্রীলঙ্কাকে হারাবে এবং সুপার 8-এ উঠে যাবে, তখন সম্ভবত সবাই মেনে নিতেন যে ফাইন, এটা খুব ভালো পারফরমেন্স। সেই হিসেবে বলা যায় বাংলাদেশ গ্রুপ পর্বে খুব ভালো করেছে এবং 3টা ম্যাচও জিতেছে। সাউথ আফ্রিকার সাথে জিতলে 4টাতে 4 জয় হয়ে যেত। বাট গ্রুপ পর্ব পেরিয়ে এখন যখন সুপার 8-এ, তখন সামনে আপনার অপোনেন্ট হিসেবে আসছে অস্ট্রেলিয়া, ইন্ডিয়া এবং আফগানিস্তান। এবং বাংলাদেশের গ্রুপ পর্বের পারফরমেন্সের ক্ষেত্রে যেটা বলা হতো যে বাংলাদেশ যে ধরনের উইকেটে খেলেছে সেটা অনেকটাই মিরপুরের উইকেটের কাছাকাছি, মানে ওখানে ব্যাটিং করাটা খুবই কঠিন ছিল এবং বাংলাদেশে কিন্তু 4টা ম্যাচই খুবই লো স্কোরিং, শুধু একটা ছাড়া নেদারল্যান্ডের সাথে ম্যাচটা ছাড়া বাকিগুলোই খুবই লো স্কোরিং ম্যাচ, বোলারদের কারণেই বাংলাদেশ মূলত জিতেছে। এখানে যেটা হচ্ছে অপোনেন্ট যদি আপনি চিন্তা করেন, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, আফগানিস্তান টি-20 বিশ্বকাপে শুধু ওয়েস্ট ইন্ডিজের সাথে ম্যাচটা ছাড়া বাকিগুলোতে খুবই ভালো খেলেছে, নিউজিল্যান্ডকে তো একেবারে ধসিয়ে দিয়েছে বলা যায়। 3টি অপোনেন্টই খুবই কঠিন এবং এখানে যে পিচটা, 3টা পিচই ঠিক ইউএসএতে যে পিচ বাংলাদেশ পেয়েছে সেরকম হবে না। সেক্ষেত্রে বাংলাদেশের জন্য সুপার 8 অনেকটাই কঠিন হবে। এখন বাংলাদেশ কেমন করবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে বাংলাদেশের ব্যাটিংয়ের উপর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। বাংলাদেশ তো ধারাবাহিকভাবেই বলা যায় যে ব্যাটিংয়ে তো ভালো করছে না। আপনি যে ম্যাচটার কথা বললেন যে নিউ ইয়র্কের যে ম্যাচটা হলো সাউথ আফ্রিকার সঙ্গে, ওখানে আমি মানে খেলাটা সামনাসামনি দেখার সৌভাগ্য হয়েছে। তো সেখানে কিন্তু আসলে টপ অর্ডার তো ভালো করতে পারে নাই, মিডলরাও কিন্তু মানে প্রায় জয়ের কাছাকাছি এসেও কিন্তু জয়টাকে নিতে পারে নাই। তো ব্যাটিংয়ের এই সমস্যা দূর হবে কিভাবে, মানে সম্ভাবনা কতটা দেখেন আপনি? আচ্ছা, এখানে একটা জিনিস হয়তো বলা দরকার, সেটা হচ্ছে যে ব্যাটিংয়ের দুরবস্থা কিন্তু শুধু বাংলাদেশেরই না। আপনি যদি দেখেন সাউথ আফ্রিকার কিন্তু বলা হয় যে সাউথ আফ্রিকা এবার বিশ্বকাপে ব্যাটিং শুরু করেছে 4 নম্বর থেকে, কারণ ওদের টপ অর্ডারও অনেক শেকি। আরও কয়েকটা দল আছে যাদের টপ অর্ডার সেভাবে রান পাচ্ছে না। বাংলাদেশেরও এমন। ঝামেলাটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের মানুষের দুশ্চিন্তাটা বেশি, কারণ হচ্ছে বাংলাদেশের টপ অর্ডারের এই অবস্থা শুধু বিশ্বকাপেই না, বিশ্বকাপের আগে থেকে লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার তো এখন সুযোগ পাচ্ছে না তেমন একটা, ওনারা অনেক আগে থেকেই রান পাচ্ছেন না। তো এখন যেহেতু এখানে বাংলাদেশের 2টি ম্যাচ হচ্ছে অ্যান্টিগার পিচটা হচ্ছে আপনার বলা যায় যে স্পোর্টিং পিচ, এখানে সবার জন্যই কিছু না কিছু আছে। হ্যাঁ, এখানে হয়তো স্পিনাররা একটু বাড়তি সুবিধা পাবে, কিন্তু ব্যাটসম্যানদের জন্য 2 ইনিংসেই যদি কিছুটা দেখে শুনে খেলতে পারেন, ব্যাটসম্যানদের জন্য এখানে রান করার সুযোগ থাকবে। সেক্ষেত্রে বাংলাদেশে এখন আমার যেটা মনে হয় যে কিছুটা তো টেকনিক্যাল ইস্যু আছেই, কারণ একই ব্যাটসম্যান যখন আপনার বারবার লস করে আউট হচ্ছে এবং হয়তো কাছাকাছি ধরনের শটে বা ইয়েতে আউট হচ্ছে, তখন আসলে এটা শুধুমাত্র মেন্টাল ব্যারিয়ার বলার আসলে উপায় থাকে না, তখন ধরে নিতে হয় যে এখানে টেকনিক্যাল কিছু ফল্ট আছে। আর টেকনিক্যাল ফল্ট সেটা কোচদের ব্যাপার, এটা কোচরাও নিশ্চয়ই এটা নিয়ে কাজ করছেন। এখানে এখন মেন্টাল ব্যারিয়ার যেটা হচ্ছে যে বাংলাদেশের, হ্যাঁ এখন গ্রুপ পর্বে বাদ পড়লে একটা মেন্টাল ব্যারিয়ার, কিন্তু গ্রুপ পর্ব পার হওয়ার পর মেন্টাল ব্যারিয়ার কেটে যাওয়ার কথা, কারণ আপনি যখন গ্রুপ পর্ব খেলছেন মানুষ একটা হয়তো টেনশন থাকছে গ্রুপ পর্বে বাদ পড়ে গেলে সবাই, এখন যখন গ্রুপ পর্বে বাদ পড়ে গেছেন আপনি বিশ্বকাপের 20 দলের মধ্যে সেরা 8 দলের একটি, কাগজে কলমে তাই পারফরমেন্স যাই বলুক। সো সেক্ষেত্রে হয়তো বাংলাদেশ যদি এই কনফিডেন্সটা গ্রো করতে পারে যে হ্যাঁ আমরাও যোগ্যতার বলেই এখানে এসেছি বাকি 7 দলের মতোই, সো এটা হয়তো কিছুটা যদি কাজ করে। এখন একটা প্রসঙ্গ আসে যে শান্ত বিশেষ করে ধারাবাহিকভাবে খারাপ খেলছেন, লিটন দাস খারাপ খেলছেন, তো সেখানে রিপ্লেসমেন্টের তো কোনো সুযোগ নাই। সৌম্যকে তো বাদ দেওয়া হলো তার খারাপ পারফরমেন্সের জন্য, তো এখানে রিপ্লেসমেন্ট কি আছে আমাদের দলে? রিপ্লেসমেন্ট এখানে তো হচ্ছে বিশ্বকাপে স্কোয়াড ফিক্স, শুধু রিজার্ভ 2 একজন থাকে। বাট অ্যাকচুয়ালি বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় সমস্যা এটা যে বাংলাদেশের কোনো বিকল্প প্লেয়ার আপনি, টু বি অনেস্ট, আপনি যদি জাতীয় দল দেখেন
এর পাশাপাশি হয়তো এইচপি এ দল এগুলোর কথা বলা হয়, কিন্তু আপনি জাতীয় দলে একটা ব্যাটসম্যান যখন খারাপ করবে, একটা বোলার যখন বোলিং এখন বাংলাদেশে বেশ বেশ ভালো ভালো, সো বোলিংয়ের ব্যাপারটা আসছে না, বাট বাংলাদেশে ব্যাটিং যখন একটা ব্যাটসম্যান খারাপ করছেন, আপনি ধরুন লিটন দাসকে আপনি কাকে দিয়ে রিপ্লেস করবেন? এমন একটা ব্যাটসম্যান যদি থাকে, হ্যাঁ বাংলাদেশের এটা মাশরাফি একবার বলেছিল, তখন এটা নিয়ে সমালোচনা হয়েছে যে একটা বাংলাদেশের লোকাল ক্রিকেটে যে ভালো করছে তাকে আপনি চাইলেই ইন্টারন্যাশনাল ক্রিকেটে নামিয়ে দিতে পারেন না, এটা সমালোচনা হয়েছিল, কিন্তু কথাটা সত্যি। এখন যেটা হচ্ছে আপনি লিটন দাস বা শান্ত এরা অনেকদিন ধরে খেলছে এবং এরা ইন্টারন্যাশনাল স্টেজে নিজেদেরকে প্রমাণ করেছে। সৌম্য হয়তো আসা যাওয়ার মধ্যে ছিল, বাট স্টিল সেও নিজেকে অনেকটাই প্রমাণ করেছে। এদের জায়গায় আপনি যদি কাউকে আনতে যান, সেক্ষেত্রে আপনাকে একটা লম্বা প্রসেসের মধ্যে যেতে হবে, 2-3 বছর, যে ঠিক আছে আমি এই প্লেয়ারগুলোকে খেলাবো, এদেরকে আমি ধরে রাখবো, এরা যত যেমনই করুক, 2-3 বছর থাকতে থাকতে তখন আপনাকে 2-3 বছর বাদ দিয়ে দিতে হবে যে আমি 2-3 বছর দলের কাছ থেকে কিছু এক্সপেক্ট করবো না, এরা খেলতে এই ওয়ার্ল্ড কাপে আসলে আমাদের প্রত্যাশা যে শান্ত লিটনরা রান করুক বা সাকিব নিয়মিত রান করুক, এই প্রত্যাশার মধ্যেই আপাতত আমাদের সীমিত থাকতে হচ্ছে এই দেশের মধ্যে। একটা প্রসঙ্গে কিন্তু এবার ওয়ার্ল্ড কাপ ঘিরে আসছে, বিশেষ করে সুপার 8 আসার পরে যেটা প্রি সেটিং বলা হচ্ছে আর কি, এতে আসলে কি বাংলাদেশের কোনো লাভ হবে নাকি ভারতকে সুবিধা দেওয়ার জন্য এই ব্যবস্থাটা? আচ্ছা, এখানে প্রিসিডিংটা এটা এই বিশ্বকাপের খুব আইসিসির একটা অদ্ভুত একটা সিদ্ধান্ত বলতে হবে, কারণ আসলে টুর্নামেন্ট যখন একটা চলে, আপনার টুর্নামেন্টের একটা বড় ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে এটার আনসার্টেনিটি। আপনি জানেন না সামনে কি হতে যাচ্ছে, এটাই কিন্তু একটা টুর্নামেন্টকে আরো বেশি আকর্ষণীয় করে দেয়। এখন কিন্তু এবার হলো কি, আপনার বিশ্বকাপের আগেই আইসিসি ঠিক করে দিল যে এরা যাই হোক, যদি এরা উঠে এই গ্রুপে ধরেন ভারত পাকিস্তান ছিল, এখানে ঠিক করে দিল যে ভারত A1 হবে, পাকিস্তান A2 হবে। পাকিস্তান উঠতে পারেনি, সে কারণে এখন USA A2 হবে। এখন ধরেন ভারত একটা ম্যাচ বৃষ্টিতে গেল, 3টা ম্যাচ জিতেছে, ধরেন ভারত কোনো কারণে খারাপ করলো, যে কোনোভাবে উঠলো, পাকিস্তান হয়তো ভালো করলো বা ইউএস হয়তো আরো ভালো করে টপ হয়ে গেল, সেটা এটার অবস্থান চেঞ্জ হওয়ার কোনো উপায় ছিল না। ভারত A1 তো A1 তো যেমন অস্ট্রেলিয়া ইংল্যান্ডের ক্ষেত্রে যেটা হচ্ছে, অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক অলরেডি এটা নিয়ে কথা বলেছেন, যেটা সমালোচনা করেছেন, যেটা হি ইজ নট আ ফ্যান অফ দিস। ওই গ্রুপে তাদের হওয়া উচিত ছিল B1, কিন্তু সেটিংস এর কারণে তারা রয়ে গেল অস্ট্রেলিয়া সবগুলো ম্যাচ জিতেও B2, আর ইংল্যান্ড কোনো রকমের লাস্ট মোমেন্টে সুপার 8 ওঠে, ওরা B1। এখন এটার পক্ষে যুক্তি হিসেবে বলা হচ্ছিল যে যেহেতু ওয়েস্ট ইন্ডিজে সুপার 8 ম্যাচগুলো ওয়েস্ট ইন্ডিজে এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যাওয়া, সেটার খরচ, হোটেল বুকিং, টিকিট, ম্যাচের টিকিট সবকিছু মিলিয়ে এটা দর্শকদের জন্য খুব টাফ হয়ে যেত। সেই কারণে আগে থেকে ঠিক করে রাখে যে আপনি তাহলে জানতে পারলেন যে আপনার যে ভারত সুপার 8 উঠলে ভারতের ম্যাচগুলো এই জায়গায় হবে, ওই কারণে করা লজিক হিসেবে ঠিক আছে। কিন্তু এটাতে যেটা হলো যে আপনি তো ওই যে আনসার্টেনিটি যেই মজাটা, সেটা আপনি নষ্ট করে ফেলেন। এবং এটা কি শুধু দর্শকদের সুবিধার জন্য নাকি আইসিসি তার নিজস্ব কোনো সুবিধা? হ্যাঁ, এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, এখানে এখন এটা তো আসলে কনফার্ম করে কেউ বলতে পারবে না, কিন্তু এটা বাণিজ্য বশত লক্ষ্যী, যেটা আপনার আইসিসির এই ইয়ের পেছনে একটা বড় মোটিভেশন ধরা হচ্ছে যে কোয়ার্টার ফাইনালে তাহলে আপনি অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার একটা ম্যাচ পাচ্ছেন। আবার ভারত এবং পাকিস্তান, তখন তো কেউ তো জানতো না যে পাকিস্তান এভাবে বাদ পড়ে যাবে। ভারত এবং পাকিস্তান দুই দলই যদি সেমিফাইনাল উঠতো, সেক্ষেত্রে একটা হাই চান্স ছিল যে ভারত এবং পাকিস্তান সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে। এখন ইন্টারন্যাশনাল ইভেন্টের ক্ষেত্রে এটা ধরে নেওয়া হয় যে আইসিসি চায় ভারত এবং পাকিস্তান অ্যাটলিস্ট 2বার খেলুক, যে কারণে আপনি দেখবেন এখন কিন্তু ভারত পাকিস্তান আইসিসির বেশিরভাগ টুর্নামেন্টে একই গ্রুপে পড়ে, যাতে গ্রুপ পর্বে ওরা একবার খেলে এবং এরপর যদি নকআউট পর্বে সেমিফাইনাল পর্যন্ত যায় তখন আরেকবার মুখোমুখি হয়ে যায়। আবার এরপরও যদি আপনি চিন্তা করেন, সেক্ষেত্রে হয়তো সেকেন্ড সিলেবল ম্যাচ হচ্ছে অস্ট্রেলিয়া ইন্ডিয়া। সো অস্ট্রেলিয়া ইন্ডিয়া আপনি কোয়ার্টার ফাইনালে একবার পেয়ে সুপার 8 একবার পেয়ে যাচ্ছেন। তো ওই জিনিসগুলো চিন্তা করে ব্যবসায়িক চিন্তা, যে দর্শক ব্যবসায়িক, যেটা ভারত বড় বাজার সেটাকে একটা ধরা, অস্ট্রেলিয়া একটা বড় বাজার, এবং হচ্ছে ভারত পাকিস্তান স্বাভাবিকভাবে থাকছে। মানে বিজনেস স্ট্র্যাটেজিটা আসলে খেলার এই সিস্টেমটাকে ঘুরিয়ে দিয়েছে, বা সেই উদ্দেশ্যে একটা প্রসঙ্গ আমাদের বাংলাদেশ দল প্রসঙ্গে আসছে যে পরপর 2 দিন খেলা, তাদের 21 এবং 22 তারিখে 2 দিন খেলা। আসলে এটা কি, মানে এটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে যে এত অল্প সময়ের ব্যবধানে দুটো খেলা কেন? এটা কি আসলে সমালোচনার কোনো বিষয় নাকি এটাই স্বাভাবিক? এইটা আসলে অনেকে অনেক কিছু বলছেন যে বাংলাদেশ, যেটা হয় যে অনেকে হয়তো বলছেন বাংলাদেশের এগেইনস্ট এটা কোনো একটা বাংলাদেশকে ছোট করে দেখানো হচ্ছে। এটা আসলে এরকম কোনো ব্যাপার না, কারণ হচ্ছে ধরুন আগে থেকে সূচি যখন ঠিক হচ্ছে তখন তো জানা ছিল না যে বাংলাদেশই উঠবে, এটা শ্রীলঙ্কা উঠতে পারত। দ্বিতীয়ত হচ্ছে আমি এখানে করে ধরুন বাংলাদেশের প্রথম ম্যাচটা হচ্ছে শুক্রবার সকালে, পরের ম্যাচটা শনিবার রাতে 8:30টায়, মানে মাঝখানে 38 ঘন্টার একটা গ্যাপ, এবং 2টা ম্যাচই একই ভেন্যুতে, এবং বাংলাদেশে এরপরের ম্যাচ 2 দিন পরে, সেটা অন্য ভেন্যুতে। এখন ইন্ডিয়ার এখানে আমি যদি তুলনা আনি, ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার 3টা ম্যাচই প্রত্যেকটার মধ্যে 2 দিনের গ্যাপ, কিন্তু 3টা ম্যাচ 3টা ডিফারেন্ট ভেন্যুতে। আর অস্ট্রেলিয়া বাংলাদেশ যদি এভাবে চিন্তা করে, সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার আরও বেশি কমপ্লেইন করার রিজন ছিল, কারণ হচ্ছে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ এবং দ্বিতীয় ম্যাচের মধ্যে 2 দিনের গ্যাপ, কিন্তু দ্বিতীয় ম্যাচ এবং তৃতীয় ম্যাচের মধ্যে গ্যাপটা হচ্ছে 38 ঘন্টা, যেটা বাংলাদেশের প্রথম 2 ম্যাচের মধ্যে।
বাংলাদেশের প্রথম 2 ম্যাচে কোনো ভেন্যু চেঞ্জ হচ্ছে না। অস্ট্রেলিয়া কিন্তু সেকেন্ড এবং থার্ড, অস্ট্রেলিয়া 3টা ম্যাচ 3টা ডিফারেন্ট ভেন্যুতে, মানে বাংলাদেশ প্রথম 2টা ম্যাচ যে পরপর 2 দিনে সেটা আপনার কোনো একই ভেন্যুতে থেকে, অস্ট্রেলিয়া পরপর 2 দিনে 2টা ম্যাচ কিন্তু সেটা 2টা ডিফারেন্ট ভেন্যুতে। তো এইটা আসলে বাংলাদেশের এগেইনস্টে কোনো কিছু না, এটা আইসিসির সূচিটাই এরকম। এখন কারণ হচ্ছে আপনার সূচি মিলাতে হবে, আপনার সবাইকে তো একইভাবে সমান গ্যাপ দিয়ে এভাবে করা সম্ভব না। শেষ কোশ্চেন একটু ছোট্ট করে জানতে চাইবো, সেটা হচ্ছে যে শান্তর বিষয় নিয়ে কথা হচ্ছে খুব, যে সে তো ভালো অধিনায়কত্ব করছেন এবং তার অধিনায়কত্ব কিন্তু দলের অনেকে প্রশংসাই করছেন। তো একজন প্লেয়ারের ব্যাটিং ব্যর্থতা এবং অন্যদিকে তার, আমি যদি বলি তার অধিনায়কত্বের সফলতা, তো এর দুটো মিলে কি কাটাকাটি করা যায় নাকি তাকে আসলে পারফর্ম করতেই হবে? না, এইখানে আপনার হ্যাঁ, শান্ত অধিনায়ক হিসেবে ভালো করছেন শান্ত, এবং বাংলাদেশের এখানে একটা কথা বলা হয় যে একজন অধিনায়ক ততটুকুই ভালো যতটুকু তার দল ভালো। এখন বাংলাদেশের বোলিং প্রতিটা ম্যাচে ভালো করছে এবং শান্তর বোলিং চেঞ্জগুলো খুব ভালো হচ্ছে। এই দিক থেকে শান্তকে আপনার ভালো মার্কস দিতেই হবে। কিন্তু এখন ঝামেলা হচ্ছে, একটা তো হচ্ছে ক্যাপ্টেন্সি, হ্যাঁ আপনি ক্যাপ্টেন ভালো হতে পারেন, কিন্তু আপনি যখন নিজে দল ক্যাপ্টেন যে মানে লিডিং দ্য ওয়ে বা শোয়িং দ্য ওয়ে, এই জিনিসটা যখন আপনি না থাকবে, আপনি যখন ব্যাটে রান না পাবেন তখন ওই জিনিসটা নিয়ে সমালোচনা হবে। ওইটাকে আপনি অধিনায়কত্ব দিয়ে কাটাকাটি করার সুযোগ আসলে নেই। রান শান্তকে করলে তখন হচ্ছে হয়তো জিনিসটা হবে যে হ্যাঁ শান্ত ভালো ক্যাপ্টেন্সি করেছে প্লাস ভালো করেছে। যাই হোক, আমরা আশা করি যে বাংলাদেশ সুপার 8-এ ভালো করবে, অন্তত তাদের গ্রুপে আফগানিস্তান আছে, তাদের সঙ্গে একটা ভালো প্রতিযোগিতা হতে পারে। এবং ইন্ডিয়া অস্ট্রেলিয়াকেও তো হারানোর অভ্যাস বাংলাদেশের আছে নাই। সবকিছু মিলায় দলটা, আপনি যেটা বলছিলেন যে তার যদি চাপ থাকে সেটা কাটিয়ে ওঠার একটা সুযোগ তাদের সামনে আছে এবং ভালো কিছু করার সুযোগ আছে। আমরা চাইবো যে সেমিফাইনাল, ফাইনাল এবং আমরা চ্যাম্পিয়ন হই, সেই লক্ষ্য তো আমাদের নিশ্চয়ই সবকিছু মিলে থাকবে। তো আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। এই ছিল আমাদের এখনকার মতো আয়োজন। দেখা হবে পরের পর্বে। রবি থেকে বৃহস্পতি থাকুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গে, থাকুন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সঙ্গে।